মেট্রো রেলের কাজ এগিয়ে চললেও তৈরি হয়নি সংযোগ সড়ক। প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হওয়ার শঙ্কা। আগে থেকেই মহাপরিকল্পনা নেয়ার তাগিদ। কোস্টগার্ড বহরে যুক্ত হচ্ছে নতুন 9টি অত্যাধুনিক জাহাজ ও একটি ঘাঁটি। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনই ফেসবুক, গুগল, ইউটিউব থেকে ভ্যাট পাচ্ছেন না বাংলাদেশ। সিঙ্গাপুর বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি প্রধান বাধা, মানতে নারাজ মন্ত্রী। সুপার সাইক্লোন সিডরের 13 বছরেও শেষ হয়নি বাগেরহাটে বেড়িবাঁধের নির্মাণ কাজ। আতঙ্ক কাটছে না উপকূলবাসীর। নদী শাসন করে দ্রুত বাঁধ দেওয়ার দাবি। এবং ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও পাত্তা পাচ্ছেন না ট্রাম্প। আরও পদক্ষেপের ঘোষণা। ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান সমর্থকদের বিক্ষোভ। সময় সংবাদে সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চললেও এখনও শুরু হয়নি সংযোগ সড়ক বা সার্ভিস রোড নির্মাণের কাজ। ফলে শঙ্কা আছে প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হওয়ার। মেট্রো ব্যবস্থাপক বলছেন প্রকল্প শেষ হওয়ার 6 মাস আগে তারা সংশ্লিষ্টদের নিয়ে বসবেন। তবে স্টেশন ঘিরে চক্রাকার বাস সার্ভিস চালু করার পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা আগ থেকে মহাপরিকল্পনার তাগিদ দিয়েছেন। রিপোর্ট আজহার লিমনের। রাজধানীর তুরাগের ধৌর এলাকা। মেট্রো রেলের প্রথম স্টেশন থেকে দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। এই এলাকা থেকে শাহবাগ পল্টন হয়ে মতিঝিল পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। অথচ একই গন্তব্যে মেট্রো রেলে যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো। তাই এখানকার মানুষের প্রতীক্ষা, কবে হবে মেট্রো রেল। দিয়াবাড়ি থেকে মেট্রো লাইন শুরু হয় এমন অপেক্ষা আছে আশপাশের ডিওএইচএস, বিমানবন্দর, বাউনিয়া উত্তর আশুলিয়া এলাকার লাখ লাখ নগরবাসীর। বলা হচ্ছে আগামী বছরের ডিসেম্বরেই চালু হচ্ছে মেট্রো রেল, আর সে লক্ষ্যে কাজও এগিয়ে নেওয়া হচ্ছে চলমান প্রকল্পে। কিন্তু যাদের লক্ষ্য করে নেওয়া প্রকল্প, সেসব সুবিধাভোগীদের স্টেশনে যাতায়াতের জন্য যে সড়ক ব্যবস্থাপনার দরকার, তার উন্নতি হয়েছে কতটা? ওই যে দেখেন মেট্রো রেল, তো এখান থেকে দেখা যাচ্ছে খুব কাছে মেট্রো রেলটা, তো ওখানে যে যাব তো যাওয়ার মতো এরকম মানে রাস্তা নাই। দূরত্ব তো 5 মিনিট দূরত্ব, কিন্তু আমাদের ভাঙাচোরা রাস্তার জন্য আমাদের কোনো সংযোগ নেই, যেতে আমাদের প্রায় রিক্সা দিয়ে 40-45 মিনিট লেগে যায়। সরেজমিন ঘুরে দেখা গেছে মেট্রো রেলের প্রথম 3টে স্টেশন রাজুক পরিচালিত উত্তরা 3য় প্রকল্প এলাকায় এখনো বসতি গড়ে ওঠেনি। তাই প্রাথমিক সুবিধাভোগী আশপাশের নগরবাসী। রাজুক সহ বিভিন্ন সংস্থার এসব এলাকা সংযোগ করে সড়ক করার মহাপরিকল্পনাও আছে, কিন্তু বাস্তবে এসব সড়ক বর্ধিত কিংবা সংস্কারের কোনো কাজই শুরু হয়নি। চালু করার যথেষ্ট আগে আমরা অ্যাটলিস্ট 6 মাস আগেই ওনাদের সাথে যোগাযোগ করব এবং আমরা আন্তঃসংস্থা মিটিং করব। মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে স্টেশনগুলোতে আসতে পারে একটা ব্যবস্থা নিশ্চিত করব। পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন আগ থেকে পরিকল্পনা না নিলে আর্থিক ক্ষতিতে পড়তে পারে এই প্রকল্প। যে রোড গ্রিডটা উত্তরা 3rd ফেজে দেওয়া আছে, এটাকে যদি ডেভেলপ করে ফেলতে পারি তাহলে অনেক লোকে কিন্তু এয়ারপোর্ট থেকে অফলোডেড হয়ে মেট্রোর তখন কিন্তু যাত্রী হিসাবে তারা নিজেরাও উপকার পেতে পারে। সাথে সাথে ফিডার বাস সার্ভিস যারা যাত্রী কানেক্ট করে এখানে একটা ডোর টু ডোর ফ্যাসিলিটির ব্যবস্থা করবে, টিকিট থাকবে একটা। শহরের ভেতরের মেট্রো স্টেশনগুলোর জন্যও নেই সংযোগ সড়ক বা সার্ভিস রোড। তাই এসব স্টেশনমুখী যানবাহনগুলোর কারণে উল্টো যানজটের শঙ্কা আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে কোস্টগার্ডের 9টি জাহাজ এবং একটি ঘাঁটির কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে পতেঙ্গা 15 নম্বর ঘাটের কোস্টগার্ড ঘাঁটিতে আছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। কমল। ধন্যবাদ কবির। কোস্টগার্ডের ইতিহাসে আজকের দিনটি একটি অনন্য নজিরবিহীন দিন হয়ে থাকবে, কারণ জানেন এই বহরে একসাথে 9টি জাহাজ এবং একটি ঘাঁটি যুক্ত হচ্ছে এই কোস্টগার্ডের বহরে। এবং এই 9টি জাহাজের মধ্যে একটি লক্ষণীয় বিষয় হলো এই যে 5টি জাহাজ আমি এখন দেখানোর চেষ্টা করছি, যে কোস্টগার্ড জাহাজ সোনাদিয়া, কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা, সবগুলি জাহাজ কিন্তু বাংলাদেশ নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত খুলনা এবং নারায়ণগঞ্জ শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে। আর বাকি 4টি জাহাজ তৈরি করা হয়েছে ইতালি থেকে। আপনারা জানেন কোস্টগার্ড কিন্তু বাংলাদেশের সমুদ্র সম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকায় চোরাচালান দমন, মাদক পাচার রোধ এবং ইলিশের জাটকা যে ধরা হয় সেটি প্রতিরোধ করে কিন্তু কোস্টগার্ড
অনন্য ভূমিকা পালন করে আসছে। আর তাই বাংলাদেশ সরকার কিন্তু এই কোস্টগার্ডকে অত্যাধুনিক বাহিনীতে রূপ দিতে চায়। তারই অংশ হিসেবে আজকে একযোগে 9টি জাহাজ কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জাহাজগুলিকে কোস্টগার্ডের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত করবেন। আমি 5টি জাহাজের কথা বললাম, যারা যে জাহাজগুলি হচ্ছে খুলনা এবং নারায়ণগঞ্জে শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে, সেগুলি হলো শ্যামল বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলা, স্বাধীন বাংলা এবং অপরাজেয় বাংলা। এই জাহাজগুলি কিন্তু আপনার সাগরে যে আমাদের যে ব্যাপক সমুদ্র সীমার মধ্যে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদকে কিন্তু সুরক্ষা দেয় এবং সংরক্ষণ করে, এবং একই সাথে উপকূলীয় এলাকায় কিন্তু দায়িত্ব পালন করছে এই উপকূলরক্ষী কোস্টগার্ড। এবার আমি আসি, এখন যে দুটি বিশাল আকৃতির জাহাজ দেখতে পাচ্ছেন, প্রায় 87 মিটার দৈর্ঘ্য এবং অত্যাধুনিক অস্ত্র সম্বলিত এই জাহাজ দুটির নাম হলো ক্যাপ্টেন মনসুর আলী এবং আরেকটি নাম হলো কামরুজ্জামান। আপনারা জানেন জাতীয় যে চার নেতার নামে কিন্তু কোস্টগার্ডে 4টি জাহাজের নামকরণ করা হয়েছে, এবং এর আগে 2017 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আরো 2টি জাহাজ, যেটা হচ্ছে তাজউদ্দিন এবং নজরুল ইসলাম, এই 2টি জাহাজের কমিশনিং করেছিলেন। আজকে তিনি এই কামরুজ্জামান এবং মনসুর আলী সেই জাহাজেরও কমিশনিং করবেন, এবং আরেকটি ঘাঁটি কমিশনিং করবেন, সেটি হচ্ছে ভোলায়। তো বলা চলে যে উপকূলরক্ষী কোস্টগার্ডকে ধীরে ধীরে আধুনিকায়ন করা হচ্ছে। সে আধুনিকায়নের অংশ হিসেবে আজকে নজিরবিহীনভাবে 9টি জাহাজ এবং 1টি ঘাঁটি কিন্তু এই বহরে যুক্ত হচ্ছে। তো বলা চলে যে আসলে একটি বিষয় বলো, বাংলাদেশের যে সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং যে সমুদ্র সম্পদকে রাখা, অর্থাৎ সুরক্ষিত রাখা, এবং একই সাথে যে বলে জাতীয় মাছ ইলিশকে যে একটি সংরক্ষণ করতে হচ্ছে, জাটকা ধরা প্রতিরোধ করতে হচ্ছে, সেক্ষেত্রে কোস্টগার্ড একটা বড় ধরনের ভূমিকা রাখছে। তারা কিন্তু জানেন বাংলাদেশের সমুদ্র সীমার পাশাপাশি নদী এলাকা এবং উপকূলীয় এলাকায় তারা দায়িত্ব পালন করে যাচ্ছে ইলিশ মাছকে রক্ষা করার জন্য। সে কারণে দিনে দিনে কিন্তু এই সরকারও সে কোস্টগার্ডকে তারা অত্যাধুনিক করছে। তারই অংশ হিসাবে আজকে এই বহরে যুক্ত হচ্ছে 9টি জাহাজ এবং 1টি গাড়ি। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জাহাজগুলো কমিশনিং করবেন। তো খবর এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে কোস্টগার্ডের বহরে যে 9টি জাহাজ যুক্ত হচ্ছে, একটি ঘাঁটি সহ, তার সর্বশেষ তথ্য। কমলদে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে কোস্টগার্ডের কমিশনিংয়ের খবর। বিশ্বে একদিনে 5,64,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 8,700-রও বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন প্রায় 1.5 লাখ মানুষ, মারা গেছেন 1200-রও বেশি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার আগে 80 লাখেরও বেশি মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হতে পারেন, মারা যেতে পারেন 70,000-এরও বেশি। আক্রান্তের দিকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে আছে ভারত। দেশটিতে নতুন করে 41,659 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলেও প্রতিদিন 30,000-এরও বেশি মানুষ আক্রান্ত হন। এছাড়াও ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে দিন দিন করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উচ্চ আদালত নির্দেশ দিলেও এখনই ফেসবুক, গুগল ও ইউটিউব থেকে ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। এক্ষেত্রে সিঙ্গাপুর বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিকেই বাধা হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। যদিও চুক্তিতে পার পাওয়ার সুযোগ নেই বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। রিপোর্ট শুভ খানের। তথ্যের চাহিদা পূরণে অনলাইনে সংবাদপত্র পড়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রাউজিংয়ে হরহামেশায় চোখে পড়ে দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। আবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও দেশীয় বিজ্ঞাপনের হার দিন দিন বাড়ছে। বেসিসের তথ্যমতে ফেসবুক, গুগল, ইউটিউবে বিজ্ঞাপন বাবদ বছরে প্রায় 2000 কোটি টাকা যাচ্ছে, অথচ উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে না সরকার। এ অবস্থায় ফেসবুক, গুগল থেকে ভ্যাট আদায়ে এনবিআরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় ফেসবুক, গুগল সিঙ্গাপুরে অফিস চালু করে বাংলাদেশে সেবা দিচ্ছে। সেক্ষেত্রে সিঙ্গাপুরে কর পরিশোধ করলে বাংলাদেশকে শুল্ক দিতে হবে না। যেহেতু বাইলেটারাল এগ্রিমেন্ট আছে, সেই বেসিসে ওরা যদি সিঙ্গাপুরে ট্যাক্স দিয়ে থাকে তাহলে আমাদের এখানে ট্যাক্স এক্সেম্পট, কারণ ওর যদি ট্যাক্স দেয় তাহলে ওর জন্য ডাবল ট্যাক্সেশন হয়। তবে এই যুক্তি মানতে নারাজ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ফেসবুক অরিজিনালি ইউএস কোম্পানি, যদি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হতো তাহলে আমরা এই যুক্তিটা মানতে পারতাম। এইসব খোরা যুক্তি আমার মনে হয় না যে আমাদের কাছে গ্রহণযোগ্য। আর সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানাতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। পেপারে দেখেছি যে হাইকোর্টের রায় এদের কাছ থেকে আদায় করা হোক, এবং অফিসিয়ালি রায় মনে হয় এখনো রায়ের কপিটা আমাদের কাছে আসে নাই, এখনো আসলে আমরা ডিটেলস দেখে নেব। এ বিষয়ে ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাস রশিদ দিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সুপার সাইক্লোন সিডরের পর উপকূলবাসীর জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ চললেও নদী ভাঙনের কারণে আতঙ্ক কাটছে না তাদের। নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও উপকূলবাসী। সুপার সাইক্লোন সিডরের ১৩ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি উপকূলীয় জেলা বাগেরহাটের টেকসই বেড়িবাঁধের। বাঁধের ৮০% কাজ শেষ হলেও পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ না হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ অবস্থায় বলেশ্বর নদী শাসন করে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদী শাসনের মাধ্যমে এই বেড়িবাঁধটা যেন হয়। ২০১৬ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোস্টাল এমব্যাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলা মোরেলগঞ্জে ৬২ কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। গত বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত। তবে বাঁধের ২ কিলোমিটার জুড়ে ভাঙন থাকায় টেকসই বাঁধের নির্মাণ কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধির দাবি নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার। যদি নদী শাসন ব্যবস্থা স্টার্ট করে তারপরে বেড়িবাঁধের কাজটি সম্পূর্ণ করা হয় তাহলে আমরা শরণখোলাবাসী উপকৃত হব। তবে বেড়িবাঁধের কাজ আগামী জুনের মধ্যে শেষ করা আশা এই প্রকৌশলীর। ইতিমধ্যে এই পোল্ডারের কাজ ৮০% সমাপ্ত হয়েছে, অবশিষ্ট কাজও আমরা এই জুনের ভিতরে শেষ করতে পারবো। এদিকে নদী শাসনের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে, আমরা এই ফিল্ড লেভেল থেকে আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এই প্রস্তাব অনুমোদন হয়েছে। ডিপিপি পর্যায়ে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলা বাগেরহাটে ৯০৮ জনের মৃত্যু হয়। সময় সংবাদ, বাগেরহাট। দেশের বাইরের খবর। ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা পাত্তা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান শিবির। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথ। হোয়াইট হাউসের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপির অভিযোগে তারা এ বিক্ষোভে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্পও ভোট গণনার সময় থেকে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন, যদিও কোনো প্রমাণ দিতে পারেননি। শুধু ওয়াশিংটন ডিসি নয়, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ সমাবেশে যোগ দিতে আসেন। আমাদের বিশ্বাস আমরাই জিতেছি, আমরা সেটা প্রমাণও করব, কারণ যুক্তরাষ্ট্রের আইন ভেনেজুয়েলার মতো নয়। ভোট জালিয়াতি হয়েছে, প্রত্যেকটা ভোট পুনর্গণনা করতে হবে। ট্রাম্প যে শুধু ভোট কারচুপির অভিযোগ করেই ক্ষান্ত হয়েছেন তা নয়, এই পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে তার করা মামলার সংখ্যাও কম নয়। তবে এসব মামলায় খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া এবং মন্টগোমেরি কাউন্টিতে ইতিমধ্যে 6টি মামলায় হেরেছে ট্রাম্প শিবির। তবে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার পেনসিলভেনিয়ার উইলিয়ামস কোর্টের একটি আদালতে ট্রাম্পের প্রচারণা শিবিরের হাজিরা দেওয়ার কথা। এখানে ডাকযোগে ভোটে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিলের আবেদন করেছিল ট্রাম্প শিবির। পেনসিলভেনিয়ার নির্বাচনী ফলাফল আটকে দেওয়ার বিষয়ে শুনানি হবে। রিপাবলিকান ম্যাথিউ ব্রেন বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এতে। ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নেননি এখনো। তার করা একের পর এক মামলা বাতিল হওয়ায় আইন বিশেষজ্ঞরা বলছেন আদালতে সবাই আইন মেনে কাজ করেন, ভিত্তিহীন কিছু এখানে পাত্তা পায় না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনার বিধিনিষেধের বিরুদ্ধে জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। আবারও করোনা সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে জার্মানির বিভিন্ন প্রদেশের রাস্তায় নামলো প্রায় কয়েক হাজার মানুষ। এ সময় বেশিরভাগ বিক্ষোভকারী করোনার স্বাস্থ্যবিধি ভঙ্গসহ উশৃঙ্খল আচরণ করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে বাধে দফায় দফায় সংঘর্ষ। সমাবেশ ছত্রভঙ্গ করতে জল কামান নিক্ষেপের সাথে সাথে লাঠিচার্জও করে পুলিশ। ভয়াবহ রূপ নেয়া করোনা মহামারী মোকাবেলায় ম্যার্কেল সরকারের নেয়া নানা পদক্ষেপের বিরোধিতার অংশ হিসেবে শনিবার রাজপথে নামেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, করোনার নামে ম্যার্কেল স্বৈরাচারী আচরণের সাথে সাথে সাধারণ নাগরিকদের অধিকার হরণের রাজনীতি করছেন।
সমাবেশ থেকে আটক করা হয় বেশ কজনকে। এই অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে এমন গণজমায়েত করোনার অব্যাহত সংক্রমণকে আরো ভয়াবহ করে তুলবে, এমনটাই আশঙ্কা করছেন দেশটির প্রশাসন ও চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেট্রো রেলের কাজ এগিয়ে চললেও তৈরি হয়নি সংযোগ সড়ক। প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হওয়ার শঙ্কা। আগে থেকেই মহাপরিকল্পনা নেয়ার তাগিদ। কোস্টগার্ড বহরে যুক্ত হচ্ছে নতুন 9টি অত্যাধুনিক জাহাজ ও একটি ঘাঁটি। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং এখনই ফেসবুক, গুগল, ইউটিউব থেকে ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। সিঙ্গাপুর বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি প্রধান বাধা, মানতে নারাজ মন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।